সলিমুল্লাহ মুসলিম হল ফেসিবাদী সময়ে গত 16 বছর আপনারা দেখবেন হাসিনার আমলে এই হলের নাম থেকে মুসলিম শব্দটা কেটে দেওয়া হয়েছিল। সবসময় বলা হতো সলিমুল্লাহ হল, এবং এক পর্যায়ে এসে সলিমুল্লাহ মুসলিম হলের অ্যালটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল এই হলটা একটা আর্কাইভে চলে যাবে, এই হলে কোনো শিক্ষার্থী থাকবে না, এটা আর্কাইভ হিসাবে থাকবে, এবং এখান থেকে সলিমুল্লাহ এবং নবাবদের যে অবদান সেটাকে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হবে। স্মারকগ্রন্থ ইশারত মঞ্জিলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ডাকসুর জিএস এস এম ফরহাদ, উপস্থিত ডাকসুর সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, উপস্থিত ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না সহ বিভিন্ন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতি হিসাবে আমরা খুবই আত্মবিস্মৃত। আমরা আমাদের হিরোদের কথাগুলো বারবার ভুলে যাই, এবং হিরোদেরকে যেভাবে মূল্যায়ন করা দরকার, যাদের আত্মত্যাগের উপর, যাদের সম্পদের উপর, যাদের রক্তের উপর আমরা দাঁড়িয়েছি, তাদেরকে যেভাবে রিকগনিশন দেওয়া দরকার এবং তাদেরকে যেভাবে স্মরণ করা দরকার, আমরা সেটা দিতে বারবার ব্যর্থ হয়েছি। আজকের যে বাংলাদেশ রাষ্ট্র, আজকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আজকে বাংলাদেশে যে যত আজাদী আন্দোলন হয়েছে, এর পেছনের মূল হিরো হলো নওয়াব সলিমুল্লাহ রায়, নওয়াব আব্দুল লতিফ রায়। কিন্তু 105 বছরে যে মানুষদের হাত ধরে এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যে মানুষটি তার 600 একর জমি এই বিশ্ববিদ্যালয়ের জন্য ওয়াকফ করে দিয়েছেন, সেই মানুষটিকে আমরা এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি দিতে পারি নাই। এবং খুবই দুর্ভাগ্যজনক, এই মানুষটি নওয়াব সলিমুল্লাহর নামে একটা হল তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সলিমুল্লাহ মুসলিম হল। ফেসিবাদী সময়ে গত 16 বছর আপনারা দেখবেন হাসিনার আমলে এই হলের নাম থেকে মুসলিম শব্দটা কেটে দেওয়া হয়েছিল। সবসময় বলা হতো সলিমুল্লাহ হল, এবং এক পর্যায়ে এসে সলিমুল্লাহ মুসলিম হলের অ্যালটমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল এই হলটা একটা আর্কাইভে চলে যাবে, এই হলে কোনো শিক্ষার্থী থাকবে না, এটা আর্কাইভ হিসাবে থাকবে, এবং এখান থেকে সলিমুল্লাহ এবং নবাবদের যে অবদান সেটাকে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হবে। তাদের যে অবদান ইতিহাস থেকে সেটা মুছে ফেলা হবে, সেটা ছিল তাদের উদ্দেশ্য। তো ওই সময় আমরা এটা নিয়ে কথা বলেছি। জুলাই বিপ্লব পরবর্তী আমরা যখন আজাদি পেয়েছি, আজাদি পাওয়ার পরে ডাকসুর পক্ষ থেকে আমরা এটা নিয়ে বারবার কথা বলেছি, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে ঘেরাও দিয়েছি, এবং এর মাধ্যমে আজকে হলে আবার নতুনভাবে আমরা অ্যালটমেন্ট শুরু করেছি। এটার পিছনে কিন্তু অনেক আমাদের পরিশ্রম আছে, এবং একই সাথে যে বিশ্ববিদ্যালয় আজকে প্রতিষ্ঠিত হয়েছিল এই অঞ্চলের চাষাভুষাদের সন্তানদেরকে পড়াশোনা করা, তারা যেন সমাজে নেতৃত্ব দিতে পারে, তারা যেন এই জাতিকে নেতৃত্ব দিতে পারে, তারা যেন সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিতে পারে, এবং পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সকল আজাদী আন্দোলনের সূত্রপাত হয়েছে। তো এই বিশ্ববিদ্যালয়ে যারাই প্রতিষ্ঠা করেছিল তাদের যে মূল উদ্দেশ্য ছিল, বারবার সে উদ্দেশ্য থেকে এই জাতিকে, তাদেরকে সবসময় উদ্দেশ্য থেকে তাদেরকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিশ্ববিদ্যালয় মুসলমানদের জন্য প্রতিষ্ঠা হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে, আমার বোনদেরকে হিজাব করার কারণে তাদেরকে ক্রিমিনালাইজ করা হয়, তাদেরকে ট্যাগিং করা হয়, তাদেরকে ক্লাসের মধ্যে শিক্ষকরা বিভিন্নভাবে তাদেরকে টর্চার করে। যে বিশ্ববিদ্যালয় মুসলমানদের জন্য প্রতিষ্ঠা হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে বটতলার মধ্যে কোরআন তেলাওয়াতের আসর করার কারণে সে আওয়ামী লীগের সময়ে ভারতের প্রেসক্রিপশনে, ইন্ডিয়ান এম্বাসির প্রেসক্রিপশনে শিক্ষার্থীদেরকে ডিপার্টমেন্টের শোকজ নোটিশ দেওয়া হয়েছিল বহিষ্কার করার জন্য। যে বিশ্ববিদ্যালয় মুসলমানদের জন্য প্রতিষ্ঠা হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে রমজানের সময় প্রোডাক্টিভ রমাদান শীর্ষক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ছাত্রলীগের সন্ত্রাসী, যুবলীগের সন্ত্রাসী বহিরাগত নিয়ে এসে রোজাদারদের উপর হামলা করে, সে হামলার পর তারা উল্লাস করেছিল। এই ছিল আমাদের ফেসিবাদী সময়ে, এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্নভাবে যে ইসলামের যে সিম্বল আছে, ইসলামের যে কালচারগুলো আছে, সেই সবগুলোকে ট্যাগিং করা হয়েছে, ক্রিমিনালাইজ করা হয়েছে, সেই সবগুলোকে সবসময় বিভিন্নভাবে অপরায়ণ করা হয়েছে। তো আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমাদের একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট এসেছে,
আজকে আমরা আজাদি পেয়েছি। তো বিপ্লবের পরে আমাদের উদ্দেশ্য ছিল এই বিশ্ববিদ্যালয়ের যে মূল হিরো, যাদের মাধ্যমে আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমরা তাদেরকে স্বীকৃতি দিতে চাই, আমরা তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চাই, আমরা এবং তাদের কথাগুলো বারবার আমরা স্মরণ করতে চাই। সেই জায়গা থেকে ডাকসুতে যখন আমরা নির্বাচিত হয়েছি, নির্বাচিত হওয়ার পর আপনারা দেখতে পেয়েছেন আমরা প্রথম কবর জিয়ারত করতে গিয়েছি নবাব সলিমুল্লাহ, কারণ আমরা আমাদের হিরোদেরকে স্মরণ করতে চাই, আমরা তাদেরকে রিকগনিশন দিতে চাই। এবং আমাদের শহীদদের, মহান মুক্তিযুদ্ধের শহীদদের কবর জিয়ারত করেছি। 24শে জুলাই বিপ্লবের শহীদদের আমরা কবর জিয়ারত করেছি এবং এবং এর মাধ্যমে আমরা আমাদের কাজ শুরু করেছি। এবং দায়িত্ব নেওয়ার পরে আমরা চেষ্টা করেছি নবাব সলিমুল্লাহ এবং নবাবদের যে অবদান, সেগুলোকে আমরা একটা স্মারকের মাধ্যমে আমরা এটাকে তুলে ধরবো এবং এটার মাধ্যমে যেটা 105 বছর ইতিহাসে কেউ করে নাই, সেটা আমরা করে ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে সেটা আমরা লিখে যাব। তো সেই জায়গা থেকে ডাকসুর সাহিত্য সম্পাদক মুস্তাদিক আলী ইবনে মোহাম্মদ রাত দিন এক করে আজকে আমাদের ইশারাত মঞ্জিল, এই স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন আমরা করতে যাচ্ছি। এবং এই ইশারাত মঞ্জিল, এই স্মারক গ্রন্থ তৈরির পেছনে তার সাথে আমাদের একটা চমৎকার টিম কাজ করেছে। এখানে আমাদের ডাকসুর সাবিকুন নাহার, তামান্না থেকে শুরু করে এখানে অনেকে আছে, সবার নাম লেখা আছে। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা রাত দিন এক করে কাজ করেছেন। এখানে আফসানা আক্তার, মিফতাহুল হোসেন আল মারুফ, জাহিদুল হক, আল মামুন, রিয়াদুল ইসলাম জুবা, হোসেন আহমদ জুবায়ের, এবি জুবায়ের, সাইমুল ফেরদৌস, আশফাকুল্লাহ আসিফ, সোহাইল মাহাদিন, তারা অক্লান্ত পরিশ্রম করে, এবং মীর সাব্বির হাসান সহ যারা কাজ করেছেন এবং প্রকাশক সহ যারা আছেন, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের যে ডাকসুর সংগ্রহশালা আছে সেটাকে আমরা রিনোভেট করছি, সেখানে এই দলিলটা, ইতিহাসের দলিলটা আমরা সেখানে সংরক্ষণ করব। একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেও আমরা আমাদের এই ইশারত মঞ্জিল যে স্মারক গ্রন্থটি সেটা আমরা পৌঁছে দেব। আশা করছি আমরা আমাদের এই হিরোদেরকে রিকগনিশন দেওয়ার মাধ্যমে আমরা এই আমাদের যেই যারা আমাদের এই আজকে এতটুকু আসার পিছনে যারা আমাদেরকে তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আমরা তাদেরকে স্বীকৃতি দেব। তো আমি আজকের এই আয়োজনের জন্য আবারও ডাকসুর সাহিত্য সম্পাদক মুস্তাদিক আলী ইবনে মোহাম্মদকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ডাকসুর জায়গা থেকে আমরা 11 মাসে চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয় পড়াশোনা অসহযোগিতা সত্ত্বেও শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করার জন্য। আমরা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ইতিমধ্যে আবারও চিঠি দিয়েছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে প্রথম এজেন্ডায় ছিল যেন ডাকসু নির্বাচনে দ্রুত সময়ের মধ্যে তাফসিল ঘোষণা করা হয়। ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই কার্যনির্বাহী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে আমরা একমত হয়ে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করার জন্য তখন আমরা রেজুলেশন করেছিলাম এবং একাডেমিক ক্যালেন্ডারভুক্ত আমরা করেছিলাম। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেখতে চাই তারা যেন দ্রুত সময়ের মধ্যে তাফসিল ঘোষণা করে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্যাম্পাসের মধ্যে যেন একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। এবং এর পাশাপাশি প্রশাসনে এত অসহযোগিতা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্ট করে দিয়েছিলাম তার চেয়ে বহুগুণ বেশি কাজ আমরা ইতিমধ্যে করেছি। এবং ইনশাআল্লাহ বাকি যে সময় আছে এই সময়ের মধ্যে আমাদের 1.5 ডজনের অধিক আমাদের ম্যাগাজিন বের হবে। আমাদের সাহিত্য সম্পাদক সহ বিভিন্ন সম্পাদকরা কাজ করছে, একে একে আমাদের মোড়ক উন্মোচনগুলো হবে এবং প্রত্যেকটা বই ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হবে। একই সাথে জুলাই শহীদদের স্মরণে আমরা মনুমেন্ট তৈরি করেছি। একই সাথে আমরা গত 16 বছর গণরম গ্যাস্ট্রুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীরা যে পরিমাণ ভিকটিম ছিল, সেই গণরম গ্যাস্ট্রুমের ভয়াবহ স্মৃতিগুলো আমরা নিয়ে স্মারক গ্রন্থ তৈরি করেছি, সেটাও আমরা খুব দ্রুত মোড়ক উন্মোচন করব। এবং গণরম গ্যাস্ট্রুমের বিরুদ্ধে আর্তনাদ চত্বর নামে আমরা একটা মনুমেন্টও খুব দ্রুত উদ্বোধন করব। আশা করছি এই সকল মনুমেন্ট, স্মারক গ্রন্থগুলো এবং আমাদের সকল কাজগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসাবে থাকবে। এবং আশা করছি দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন তফসিল ঘোষণা হবে এবং আমরা দায়িত্ব শেষ করার পরেই নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের ট্রেন উঠে যাবে এবং পরবর্তীতে নির্বাচিত প্রতিনিধিদের উপর আমরা ক্ষমতা হস্তান্তর করে একটা গণতান্ত্রিক ক্যাম্পাস আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেই আহ্বান রেখে এবং আজকের আয়োজনের জন্য আমি আবারও মুসাদ্দিক সহ পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।